সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দ্য ড্রোনার্স ক্লাসে। শুরু করার আগে একটু বলে রাখি, দ্য ড্রোনার্সের টেট ব্যাচ অর্থাৎ বোথ প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি শুরু হতে চলেছে নভেম্বর মাসের ফার্স্ট উইকে। তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওকে, কোনো তোমাদের এনকোয়ারি থাকলেও তোমরা সেখানে খোঁজ করে নিতে পারো। আর আমি যেমনভাবে ক্লাস নিচ্ছি, আমি যতটা পারছি ততটা কভার করে দেবো এখানে ফ্রি ক্লাসেসে, কিন্তু অবশ্যই পেইড ক্লাসে তোমরা অনেকটা বেশি ইন ডিটেইলে পড়াশোনা করতে পারবে। তো পেইড ক্লাস কিন্তু বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, তো সেটার ব্যাপারে তোমরা একটু আলোচনা করে নিতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে। তো চলো আজকের ক্লাস শুরু করে দেওয়া যাক। আবার আমি হাজির হয়ে গেছি প্র্যাকটিস সেট নিয়ে, চাইল্ড সাইকোলজির উপর। ঠিক যেমন আমরা আগের দিন ক্লাস করেছি, সেই ক্লাসের রেসপন্স কিছু পেয়েছি আমি, তো আশা করি আজও ক্লাসে আবার ভালো রেসপন্স আমি পাবো তোমাদের থেকে। এবং এরকমভাবে যদি আমি ভালো রেসপন্স পাই, অবশ্যই আমি কিন্তু আগামী দিনে ক্লাস নেব এবং তোমরা কিন্তু ভালো মেটেরিয়াল পেয়ে যাবে। যেগুলো আমরা করছি তোমরা জানো যে এগুলো কিন্তু সবকটি আমাদের টেট বেস করা, টেট অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন্সগুলো আমি করছি। তো তোমরা কিন্তু এইগুলো যদি ক্লাস করো তো ইউ উইল বি ডেফিনেটলি বেনিফিটেড। তো আজও ক্লাসে থাকছে কোয়েশ্চেন 1 to 25। আগের দিন প্র্যাকটিস সেট 1এও ছিল, আশা করি তোমরা সলভ করে নিয়েছো, নোট করে রেখেছো। চলো শুরু করা যাক। Question number 1. If heredity is a significant feature to evaluate a particular behavior, what forecast can we make about expression of the behavior in identical twins reared apart compared to its expression in fraternal twins reared apart? এই প্রশ্নটা কিন্তু হেরিডিটি এবং এনভায়রনমেন্ট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে এসেছে। এবার এই প্রশ্নটা কিন্তু আমরা আমাদের ক্লাসে যখন আমরা ইন ডিটেল পড়েছি, তখন কিন্তু এই আইডেন্টিক্যাল টুইনস এবং ফ্র্যাটার্নাল টুইনস এই কনসেপ্ট দুটো কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করেছি আমাদের ক্লাসে। এবার এই দুটো তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, অবশ্যই কিন্তু আমাদের পুরনো ক্লাসে দ্য ড্রোনার্স পারমিতা ম্যাম দিয়ে সার্চ করলে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এখান থেকে তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। তো এই যে ব্যাপারটা, কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ে বুঝে নিই আগে। ইফ হেরিডিটি ইজ আ সিগনিফিক্যান্ট ফিচার, যদি বংশগতি একটি সিগনিফিক্যান্ট বা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়, কি বিচার করার জন্য? একটি বিহেভিয়ার অর্থাৎ আচরণ বিচারের জন্য যদি বংশগতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়, হোয়াট ফোরকাস্ট ক্যান উই মেক অ্যাবাউট এক্সপ্রেশন অফ দ্য বিহেভিয়ার, আমরা কি ফোরকাস্ট করতে পারবো, আমরা কি অনুমান করতে পারবো বিহেভিয়ারের এক্সপ্রেশন ইন আইডেন্টিক্যাল টুইনস, যারা হচ্ছে একই রকম, আইডেন্টিক্যাল, যারা হচ্ছে একটি ওভাম থেকে তৈরি সৃষ্ট। সো ওই আইডেন্টিক্যাল টুইনস যাদের আলাদা আলাদাভাবে যারা থাকছে, অ্যাপার্ট, যারা রিয়ার্ড অ্যাপার্ট, অর্থাৎ তারা বড় হয়ে উঠছে দুটো আলাদা এনভায়রনমেন্টে, কম্পেয়ার টু ইটস এক্সপ্রেশন ইন ফ্র্যাটার্নাল টুইনস রিয়ার্ড অ্যাপার্ট, অর্থাৎ আইডেন্টিক্যাল টুইনস, দুটো আইডেন্টিক্যাল টুইনস দুটো আলাদা আলাদা এনভায়রনমেন্টে আছে এবং দুজন ফ্র্যাটার্নাল টুইন্সকেও যদি দুটো আলাদা আলাদা এনভায়রনমেন্টকে তাদের বড় করে তোলা হয়, রিয়ার করা হয়, তো সেই ক্ষেত্রে কোন বিহেভিয়ার এক্সপ্রেশনটা আমরা লক্ষ্য করতে পারবো? কোয়েশ্চেনটা হচ্ছে এটা, প্রশ্নটা হচ্ছে এটা। তো অপশনসগুলো ছটাপট পড়ে নিই। অপশন এ, fraternal twins will express the behavior more similarly than identical twins। বলছে fraternal twins এরা তাদের বিহেভিয়ারটা বেশি এক হবে, একরকম হবে যদি কম্পেয়ার করি আইডেন্টিক্যাল টুইন্সের থেকে। তারপর অপশন বি, there will be little similarity in the expression of the behavior in either set of twins। বলছে দুটো সেট অফ টুইন্স অর্থাৎ আইডেন্টিক্যাল টুইন্সের যা ব্যবহার হবে এটা ইকুয়াল
ফ্র্যাটার্নাল টুইন্সেরও ব্যবহারটা বা বিহেভিয়ার আচরণটা সেম হবে, সিমিলার এক্সপ্রেশন হবে। পরের অপশন সি, identical twins which express the behavior more similarly than the fraternal twins। বলছে আইডেন্টিক্যাল টুইন্সের ব্যবহারটা বেশি সিমিলার হবে, মোর হবে কার থেকে? ফ্র্যাটার্নাল টুইন্সের থেকে। এবং ডি অপশন, the behavior will be expressed as similar by identical twin as it is expressed by fraternal twins। অর্থাৎ যে বিহেভিয়ারটা আইডেন্টিক্যাল টুইন্সরা এক্সপ্রেস করছে, সিমিলারলি সেম বিহেভিয়ার আমরা ফ্র্যাটার্নাল টুইন্সের থেকেও পেয়ে যাব। তো এখানে তোমাদের মতে সঠিক উত্তর কোনটা হতে পারে? Yes, the correct answer is identical twins will express the behavior more similarly than fraternal twins। আমরা জানি আইডেন্টিক্যাল যে টুইন্সরা হয়, আইডেন্টিক্যাল টুইন্সদের কিন্তু তাদের ফেশিয়াল যে ব্যাপারগুলো আছে, যে ফেশিয়াল শার্পনেস বলো, আই কালার, হেয়ার কালার, তাদের স্ট্রাকচার, দ্যাট ইজ ভেরি সিমিলার। অ্যান্ড তাদের বিহেভিয়ার, তাদের আচরণটাও কিন্তু অনেকটাই সিমিলিয়ার হবে। কিন্তু ফ্র্যাটার্নাল টুইন্সের ক্ষেত্রে কিন্তু এইগুলো কোনোটাই হবে না। সুতরাং এদের যা বিহেভিয়ার হবে, এদের আচরণটা কিন্তু বিহেভিয়ারিস্টিকলি এদের আচরণটা কিন্তু বেশি সিমিলার হবে, মোর সিমিলার। আইডেন্টিক্যালেরটা হবে হচ্ছে মোর সিমিলার। ওকে, সো দেয়ারফর সি ইজ দ্য কারেক্ট আনসার। Now next move to question number 2। একটা নলেজ বেসড কোয়েশ্চেন। তোমরা সকলে যেহেতু একটা ডিগ্রি কমপ্লিট করেছো, আইদার বিএড অর ডিএলএড, তোমরা এগুলো জানবে। তো হোয়াট ওয়াজ ফ্রয়েবলস মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন টু এডুকেশন? ফ্রয়েবেলের মতে কোনটা ফ্রয়েবেলের সব থেকে বড় কন্ট্রিবিউশন এডুকেশনে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে ফ্রয়েবেলের সব থেকে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন কি? অপশন এ, ভোকেশনাল স্কুল। অপশন বি, পাবলিক হাই স্কুল। অপশন সি, কিন্ডারগার্টেন। অ্যান্ড অপশন ডি, ল্যাটিন স্কুল। Yes, the correct answer is কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন এক রকমের প্রাইমারি স্কুল, যেটা ফ্রয়েবেল সাহেব কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন। সো দ্যাট ইজ হিজ কনসেপ্ট অফ এলিমেন্টারি এডুকেশন অর প্রি প্রাইমারি এডুকেশন। নেক্সট চলে আসছি কোয়েশ্চেন 3-তে। দ্য কি ডিফারেন্স বিটুইন ইভলিউশনারি অ্যান্ড কালচারাল চেঞ্জ ইজ দ্যাট evolutionary change alters dash whereas cultural change alters dash। দুটো উপাদানের কথা বলছে, দুটো ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটা ডিফারেন্সের কথা বলছে। ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। একটা ডিফারেন্সের কথা বলছে, একটা হচ্ছে ইভলিউশনের ক্ষেত্রে, একটা ইভলিউশনের ক্ষেত্রে, আরেকটা বলছে কালচারাল চেঞ্জ। একটা এভলিউশন, একটা কালচারাল চেঞ্জ। এবং বলছে ইভলিউশন অল্টার করবে কখন? যখন whereas কালচারাল চেঞ্জ অল্টার করবে একটা পার্টিকুলার টাইমে। তো বলতে হবে এখানে কি উত্তরটা হবে? অর্থাৎ ইভলিউশনারি বিবর্তনমূলক এবং কালচারাল চেঞ্জ সাংস্কৃতিক পরিবর্তন। একটা হচ্ছে বিবর্তনমূলক, আমার লেখাটা অতিরিক্ত সুন্দর হচ্ছে, কিছু মনে করো না তোমরা। সাংস্কৃতিক পরিবর্তন। তো একটা বিবর্তনমূলক হলে তখন চেঞ্জটি কি অল্টার করবে, মানে কি চেঞ্জ হবে? বিবর্তনের কি কি হতে পারে? রিপ্রোডাকশন, এনভায়রনমেন্ট, হেরিডিটি, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, বিহেভিয়ার, ডেভেলপমেন্ট, লার্নিং। তো এই অপশনগুলোর মধ্যে কোনটা হচ্ছে মোর সুটেবল, দ্য বেস্ট অপশন? অবশ্যই ইভলিউশনের সাথে বা বিবর্তনের সাথে হেরিডিটির একটা যোগ সাদৃশ্য আছে। তার জন্য ইভলিউশনারি চেঞ্জ অল্টার্স হেরিডিটি।
alters heredity, whereas সাংস্কৃতিক পরিবর্তন কিন্তু কাকে চেঞ্জ করবে? পরিবেশকে বা এনভায়রনমেন্টকে। অর্থাৎ বিবর্তনের সাথে যোগ আছে হচ্ছে বংশগতি, এর সাথে রিলেটেড হচ্ছে বংশগতি, এর ফলে এর যদি চেঞ্জ হয় তাহলে বংশগতিও কিন্তু চেঞ্জ হবে বা অল্টার হবে। আবার যদি সাংস্কৃতিক পরিবর্তন হয় সেটাও কিন্তু কিসে প্রভাব ফেলবে? পরিবেশে। ক্লিয়ার? চলো যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। আবার একটি খুব সহজ প্রশ্ন। টয় এজ রেফার্স টু, টয় এজ refers to early childhood, late childhood, babyhood, all of this. প্রাক বাল্যকাল, উত্তর বাল্যকাল, বেবিহুড এবং এই সবকটা অপশন। কারেক্ট আনসার হচ্ছে আর্লি চাইল্ডহুড। 2 থেকে 6 বছরের যে সময়টা সেটা কি টয় এজ বলা হয়। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 5, which indicates the change in the quality or character of a child. ভালো করে প্রশ্নটা আরেকবার পড়ব। কোন জিনিসটি, কোন কোয়ালিটেটিভ চেঞ্জ বা ব্যক্তি কেন্দ্রিক চেঞ্জ সেটি কি ইন্ডিকেট করে? which indicates the change in the quality or character of a child. ক্যারেক্টার বা কোয়ালিটির চেঞ্জ একটি শিশুর মধ্যে সেটি কি ইন্ডিকেট করে? গ্রোথ, ডেভেলপমেন্ট, লার্নিং, এনভায়রনমেন্ট। গ্রোথ, ডেভেলপমেন্ট, লার্নিং, এনভায়রনমেন্ট অর্থাৎ বৃদ্ধি, বিকাশ, শিখন, পরিবেশ। কোয়ালিটেটিভ বা কোয়ালিটি চেঞ্জ কি নির্ধারণ করে? এটি অবশ্যই বিকাশকে নির্ধারণ করে, বিকাশকে নির্ধারণ করে, অর্থাৎ কারেক্ট আনসার হবে ডেভেলপমেন্ট। ক্লিয়ার? চলে আস, কেন আরেকবার বলে রাখি, এটা আরেকবার খুব মজার তো আরেকবার একটু বলে রাখছি। কোয়ালিটি, যখন কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, গুণগত মান চেঞ্জ হচ্ছে, গুণগত মান কার সাথে রিলেটেড? বিকাশের সাথে রিলেটেড, গুণগত। আর এটা যদি কোয়ান্টিটেটিভ হতো, পরিমাণগত হতো, তখন কিন্তু গ্রোথ হতো। ঠিক আছে, চলো যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। লার্নিং ডিপেন্ডস অন কগনিটিভ ডেভেলপমেন্ট। আমাদের শিখন সবসময় বলছে কগনিটিভ ডেভেলপমেন্টের উপর নির্ভরশীল, অর্থাৎ জ্ঞানমূলক ভাবে নির্ভরশীল। তো এটা অপশনস আছে অলওয়েজ, সামটাইমস, নেভার, ইন ক্যালকুলেশন। সব সময়, মাঝে মধ্যে, কখনোই না, এবং ইন ক্যালকুলেশন মানে কোনো ক্যালকুলেশনের মাধ্যমে যখন কিছু বিচার করা হয় সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। তো কারেক্ট আনসার কোনটা হবে? অফকোর্স দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ। এ বাবা, অপশন এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। The process by which children balance assimilation and accommodation to create a stable understanding is referred to as একটা process by which children balance, যার দ্বারা একটা প্রক্রিয়া যার দ্বারা শিশুরা অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনকে বোঝার জন্য একটি স্টেবল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। সেইটি কি? অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন দিয়ে মাধ্যমে একটা স্টেবল আন্ডারস্ট্যান্ডিং একটি শিশু বা শিশুরা তৈরি করে, সেইটিকে কি, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ইকুইলিব্রিয়াম, অ্যাডাপ্টেশন, অল্টারেশন, অ্যাবজর্পশন। দ্য কারেক্ট আনসার ইজ, যখন অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মধ্যে একটি প্রক্রিয়া হবে, একটি ব্যালেন্স হবে, তখন অবশ্যই সেটা ইকুইলিব্রিয়াম, অবশ্যই সেটা ইকুইলিব্রিয়াম, সামঞ্জস্য। ওকে, ব্যালেন্স সবসময় মনে রাখবে এটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, গিলিগান আর্গুড দ্যাট কোলবার্গস থিওরি ডিসপ্লেস হুইচ বায়াস? আমরা কোলবার্গের থিওরি পড়েছি। কোলবার্গের থিওরি কি নিয়ে? নৈতিক বিকাশ বা মরাল ডেভেলপমেন্ট, তাই তো?
মরাল ডেভেলপমেন্ট নিয়ে। এবার মরাল ডেভেলপমেন্টে উনি অনেক স্টেজেসের কথা বলেছেন, কিন্তু আমরা যদি একটু মনে করে দেখি যে কোলবার্গ 72টি শিশুর ওপর কিন্তু এই এক্সপেরিমেন্টটা করেছিলেন এবং 72 জনই ছিল হচ্ছে বয়েজ। এবার গিলিগান আরেকজন সাইকোলজিস্ট, তিনি যখন কোহলবার্গের থিওরিটাকে আলোচনা করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন, উনি বলেছেন কোহলবার্গের থিওরিটা সঠিক নয়। উনার ওই তত্ত্বতে বায়াসনেস ছিল। তো বায়াসনেসটা কিসের? সোশিও ইকোনমিক বায়াস, জেন্ডার বায়াস, কালচারাল বায়াস, নান অফ দিস। অর্থাৎ পক্ষপাতটা কি ছিল? সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ছিল, জেন্ডারের দিক দিয়ে ছিল, কালচারের দিক দিয়ে ছিল, নাকি কোনোটাই নয়? সঠিক উত্তর, যেহেতু আমি এখানে বলেই দিলাম, সেটি জেন্ডার বায়াস। ওকে, চলে আসছি পরের কোয়েশ্চেন। ইন মিডল স্কুল স্পিচ ইজ মোর ড্যাশ রাদার দ্যান ড্যাশ। মধ্য বাল্যকালে স্পিচ, আমাদের বাক বা আমাদের যে ছোট ছোট ল্যাঙ্গুয়েজ, সেটি কি হয়, কিরকম হয়? বলেছে ইজ মোর ড্যাশ রাদার দ্যান ড্যাশ, এটা বেশি হয় এটার থেকে। তাহলে কোনটা বেশি হয় দেখব। ফার্স্ট অপশন ইগোসেন্ট্রিক সোশ্যালাইজড, অর্থাৎ আত্মকেন্দ্রিক, এবং পরেরটা বলছে রাদার দ্যান সোশ্যালাইজ, সামাজিক। পরেরটা ম্যাচিওর, পরেরটা ইমম্যাচিওর, তারপরেরটা সোশ্যালিস্টিক ইগোসেন্ট্রিক, এবং অপশন ডি অ্যানিমিস্টিক সোশ্যালাইজড। তো উত্তর কোনটা হবে? মধ্য বাল্যকাল। যদি আমি এটা আর্লি চাইল্ডহুড বলি তাহলে কিন্তু উত্তরটা অন্যরকম হবে, কিন্তু মাথায় রাখো আমি মধ্য বাল্যকালের কথা বলছি। মধ্য বাল্যকালে কিন্তু অলরেডি সোশ্যালাইজেশন, সামাজিকরণ শুরু হয়ে যায়। তো যেহেতু সামাজিকরণ শুরু হয়ে যায়, সোশ্যাল বিহেভিয়ার বা সোশ্যাল অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায়, তার জন্য ইট ইজ মোর সোশ্যালিস্টিক। ওকে, মোর সোশ্যালিস্টিক রাদার দ্যান ইগোসেন্ট্রিক। আত্মকেন্দ্রিক কিন্তু অতটা থাকে না, আত্মকেন্দ্রিক ভাবটা কমে যায়। কিন্তু যদি এটা প্রাক বাল্যকাল হতো তাহলে কিন্তু ইগোসেন্ট্রিক আগে যেত, মানে ইগোসেন্ট্রিক বেশি হতো। এখানে সামাজিকরণটা অলরেডি বেশি শুরু হয়ে যায় রাদার দেন আত্মকেন্দ্রিক ব্যাপারটা। ঠিক আছে, চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 10। অ্যাকর্ডিং টু জি পিয়াজে, which of the following is necessary for learning? পিয়াজের মতে কোন জিনিসটি সবথেকে গুরুত্বপূর্ণ শিখনের ক্ষেত্রে? Question number 10. Active exploration of the environment by the learner. Active exploration of the environment by the learner, অর্থাৎ খুব বেশি করে অ্যাক্টিভলি পরিবেশকে এক্সপ্লোর করা, কি আছে না আছে সেটাকে খোঁজা, এক্সপ্লোর করা, নতুন কি আছে সেটাকে জানা। বি, অবজার্ভিং দ্য বিহেভিয়ার অফ অ্যাডাল্টস। আচ্ছা, অবজার্ভিং যখন বলছে, অবজার্ভিং কিন্তু কখনোই অ্যাক্টিভ অ্যাক্টিভিটি নয়, দিস ইজ প্যাসিভ। আমি বসে বসে অবজার্ভ করছি বড়রা কিভাবে আচরণ করছে। সি, বিলিফ ইন ইম্যানেন্ট জাস্টিস, একটা বিলিফ সিস্টেম যেখানে আমি বিশ্বাস রাখছি জাস্টিসের ওপর। নেক্সট, রিইনফোর্সমেন্ট বাই টিচার্স অ্যান্ড পেরেন্টস, অনলি রিইনফোর্সমেন্ট। এবার বলে রাখি, রিইনফোর্সমেন্ট কিন্তু কন্ডিশনিং থিওরির সাথে যুক্ত এবং এটা বিহেভিয়ারিস্টিক থিওরি। এখানে যেটা আমরা জানি, পিয়াজে সবসময় বলেছেন অ্যাক্টিভ সিকার্স বাচ্চাদেরকে, তাই না? অ্যাক্টিভ লার্নার্স, অ্যাক্টিভ সিকার্স, লিটল সায়েন্টিস্ট। সো সবসময় বাচ্চারা অ্যাকর্ডিং টু পিয়াজে অ্যাক্টিভ থাকবে এবং অ্যাক্টিভলি এক্সপ্লোর করবে তাদের পরিবেশকে, এইভাবে শিক্ষণটা খুব সুন্দরভাবে হবে। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 11-এ। অ্যাকর্ডিং টু পিয়াজে, আ চাইল্ড বিটুইন 2 to 7 years is in the dash stage of cognitive development. 2 থেকে 7 বছরে কোন স্টেজে থাকে? পিয়াজের মতে কোন স্তরে একটি শিশু থাকে? প্রথম অপশন ফর্মাল অপারেশনাল, তারপর কনক্রিট অপারেশনাল, তারপর সেন্সরি মোটর, তারপর প্রি অপারেশনাল।
এটা খুব সহজ প্রশ্ন। সেন্সরি মোটর 0 to 2 years, 0 to 2 years, 2 to 7 years pre-operational, concrete operational 7 to 11 years এবং formal operational 11 years and above. Okay, so the correct answer here will be pre-operational, যেহেতু 2 to 7 years correctly mention করেই দেওয়া আছে pre-operational. চলে আসছি question number 12. Which one of the following is a correctly matched pair? একটা ম্যাচিং দ্য পেয়ারের একটা প্রশ্ন। এখানে আমাদের বের করতে হবে কোন পেয়ারটি সঠিকভাবে ম্যাচ করা আছে, কোন পেয়ারটি সঠিকভাবে ম্যাচ করা আছে। প্রথমটা কি আছে? ইনফ্যান্সি অ্যাপ্লাইজ লজিক অ্যান্ড ইজ এবল টু ইনফার, অর্থাৎ এই যে শৈশবকালে, ইনফ্যান্সি একদমই শৈশবকালে, সে তখন একটি শিশু লজিক দিয়ে নতুন কিছু অনুমান করতে পারে। ইজ ইট কারেক্ট? নো, অ্যাবসলিউটলি ইনকারেক্ট, রং। তাহলে এই ম্যাচিংটা হলো না। পরেরটায় চলে আসছি। ফর্মাল অপারেশনাল চাইল্ড ইমিটেশন বিগিনস ইম্যাজিনারি প্লে। ফর্মাল অপারেশনাল মানে হচ্ছে একদম লাস্ট পর্যায়ে, সেখানে কিন্তু আর ইমিটেশন থাকে না, সেখানে ইমাজিনেশনটা অন্যভাবে থাকে, বাট ইমিটেশন সেখানে অনুকরণটা ওইভাবে থাকে না যেটা আরও ছোটোবেলায় থাকে। সুতরাং দিস ইজ অলসো ইনকারেক্ট। পরেরটা কনক্রিট অপারেশনাল চাইল্ড ইজ এবল টু কনজার্ভ অ্যান্ড ক্লাসিফাই। ইয়েস, কনক্রিট অপারেশনাল এমন একটা স্টেজ যেখানে কিন্তু লজিক স্টার্টস, এখানে কিন্তু লজিক শুরু হয়ে যায়, এবং লজিক যেহেতু শুরু হয়ে যায় তার ফলে কিন্তু রিজনিং, বেসিক লেভেলে যে রিজনিং, প্রাইমারি রিজনিং কিন্তু একটি শিশু করতে পারে, কারণ সে কিন্তু বুঝতে পারে যে যদি তার কাছে 1 liter of water থাকে, that 1 liter of water, this quantity will not change if the shape of the container changes. If the shape of the container changes, the quantity of the water will not change. অর্থাৎ সে কিন্তু কোয়ান্টিটির ব্যাপারে সে বুঝে যায়, তার এই লজিকটা ক্রিয়েট হয়ে যায়। সো দিস ইজ কারেক্ট। লাস্টের অপশনটা অবশ্যই পড়তে হবে। প্রি অপারেশনাল চাইল্ড ডিডাকটিভ থট, নো, প্রি অপারেশনাল 2 to 7 years, আর ডিডাকটিভ থট হচ্ছে 11+ এই সময়টাতে ডিডাকটিভ থট হয়। তো এইটা কিন্তু কারেক্ট আনসার অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 13. Which of the following stages are involved when infants think with their eyes, ears and hands? অর্থাৎ কোন সময়ে শিশুরা একদম মানে শৈশবকালটা যেখানে নাকি চিন্তা করে চোখ দিয়ে, কান দিয়ে এবং হাতের সাহায্যে। খুব সহজ একটা প্রশ্ন, অপশনগুলো পড়ছি। কনক্রিট অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, সেন্সরি মোটর স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, 4টি অপশন। কারেক্ট আনসার কোনটা? অবশ্যই সেন্সরি মোটর স্টেজ, কারণ এখানে পরিষ্কার বলাই আছে সেন্সের দ্বারা সে উপলব্ধি করছে, চিন্তন করছে, সেন্সের দ্বারা, আইস, ইয়ার্স আর হ্যান্ডস, এই 3টি সেন্স অর্গানের মাধ্যমে ও চিন্তন করছে, সুতরাং এটি সেন্সরি মোটর স্টেজ। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 14. A teacher says to her class, একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে বলছে, as individual assignments are designed to help individual students, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক অ্যাসাইনমেন্ট যা নাকি দেওয়া হয়েছে প্রত্যেকটি স্টুডেন্টকে, ছাত্রকে বা প্রত্যেকটি লার্নারকে হেল্প করার উদ্দেশ্যে, টু লার্ন মোর এফেক্টিভলি, যাতে শিক্ষণটা আরও বেশি ভালো হয়। All students should complete assignments prescribed without any assistance, অর্থাৎ প্রত্যেকে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে কারোর হেল্প না নিয়ে, কারোর থেকে কোনো রকম হেল্প না নিয়ে এই অ্যাসাইনমেন্টগুলো তারা তৈরি করবে। নাও she is referring to which of the following stages of Kohlberg's moral development? কোলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরটাকে উনি এখানে নির্দেশ দিচ্ছেন? অপশন এ, প্রি কনভেনশনাল স্টেজ 1,
Punishment avoidance. Pre-conventional stage 1, punishment avoidance. B, post-conventional stage 5, social contract. C, conventional stage 4, law and order. D, pre-conventional stage 2, individualism and exchange. ডি হবেই না, কারণ এখানে তো এক্সচেঞ্জের কথা বলছেই না, কোনো এক্সচেঞ্জের কথা বলছেই না, সো এটা হবে না। আর পানিশমেন্টের কথাও নেই, কোনো পানিশমেন্টের উল্লেখও নেই, সোশ্যাল কন্ট্রাক্টও আসছে না কোনো। সো কারেক্ট আনসার হচ্ছে ল অ্যান্ড অর্ডার, উইচ ইজ দ্য কনভেনশনাল স্টেজ 4। সো এটা স্টেজ 4 এর কথা বলছে, যেখানে ল অ্যান্ড অর্ডারের কথা বলা হচ্ছে। চলে আসছি পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 15, Sita has learned to eat rice and dal with her hand. When she is given dal and rice, she mixes rice and dal and starts eating. She has dash eating rice and dal into her schema for doing this. তো বলছে সীতার ডাল ভাত খেতে শিখেছে তার নিজের হাত দিয়ে, এবং সে তাকে যখন ডাল এবং ভাত দেওয়া হয় সে দুটোকে মিক্স করে খাওয়া শুরু করে। তো এইটা কিসের এক্সাম্পল? তার স্কিমাতে সেই ডাল ভাত একসাথে খাওয়াটাকে কিভাবে নিয়েছে? ইজ ইট অ্যাসিমিলেটেড? ইজ শি ইনিশিয়েটেড, অ্যাকোমোডেটেড অর অ্যাপ্রোপ্রিয়েটেড? হোয়াট হ্যাজ শি ডান? উত্তরটা কিন্তু অ্যাসিমিলেটেড, উত্তরটা অ্যাসিমিলেটেড। সে অ্যাসিমিলেট করেছে, দুটোকে খাওয়াটাকে সে অ্যাসিমিলেট করেছে। ওকে, সো কারেক্ট আনসার ইজ অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 16, the general process of acquiring culture is referred to as? The general process of acquiring culture is referred to as, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে একটি সংস্কৃতিকে অর্জন করা যায় সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ইন্টারনালাইজেশন, সোশ্যালাইজেশন, অ্যাকালটারেশন আর নান অফ দিস? কারেক্ট আনসার ইজ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ। ওকে, সামাজিকীকরণ অর্থাৎ স্কুলের মধ্যে গিয়ে আমরা যখন একটা শিশু অন্য আরও 10টা শিশুর থেকে 10 রকম কালচার সে শিখছে, সো দ্যাট ইজ the process of acquiring culture, and that process is known as socialization. Internalization যেটা আত্মকেন্দ্রিক, ইন্টারনালাইজ করা মানে নিজের কেন্দ্রিক কত করা। অ্যাকালচারেশন মানে কোনো পার্টিকুলার বা ডমিনেন্ট কোনো কালচারকে অ্যাকোয়ার করা, কোনো ডমিনেন্ট কালচারকে অ্যাডাপ্ট করা। অর্থাৎ এক্সাম্পল যদি দিই, আমরা খুব বেশি ভাবে ইনক্লাইন টুয়ার্ডস ওয়েস্টার্ন কালচার, সো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাকালচারেশন। আমরা পাশ্চাত্যর দিকে বেশিভাবে ঝুঁকে গেছি, সো আমাদের টেন্ডেন্সি হচ্ছে ট্রাইং টু অ্যাডাপ্ট, আমরা অ্যাডাপ্ট করতে চাচ্ছি পাশ্চাত্য যে সংস্কৃতি আছে তাকে, সেটা হচ্ছে ডমিনেন্ট সংস্কৃতি। তো তার সেটাই বলছে যে অ্যাডাপ্টিং এ ডমিনেন্ট কালচার, সেটা হচ্ছে এক্সাম্পল অফ অ্যাকালচারেশন। Question number 17, which of the following things is normally learned during socialization process? কোন জিনিসটি সামাজিকীকরণ করার প্রক্রিয়ার সময় শিখতে হয় বা শেখা যায়? The roles we are to play in life, the culture's norms, the language of the people around us, all of the above. The roles we play in life, of course roles অর্থাৎ আমি কারোর মেয়ে, কারোর দিদি, কারোর বোন, কারোর ভাগ্নি, এইভাবে আমার প্রত্যেকটা রোল আলাদা, তো আমি জানি কোথায় কোন রোলটা প্লে করতে হবে। তো অফকোর্স দিস ইজ কারেক্ট, কারণ এটা প্রসেস অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের একটা প্রক্রিয়া। কারোর স্টুডেন্ট, কারোর টিচার, তাই তো? তো এটা সমাজের বিভিন্ন রোল। নেক্সট আসছে দ্য কালচারস নর্ম, সংস্কৃতির যে এক একটা পার্টিকুলার যে নীতি আছে সেই রীতিনীতিগুলোর দিকে, অফকোর্স এটাও সোশ্যালাইজেশন প্রসেসের মধ্যে, কারণ সোসাইটির কালচার না থাকলে সোসাইটি এক্সিস্ট করবে না। সো অফকোর্স দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অ্যারাউন্ড আস, ইয়েস, আমাদের আশপাশে যেরকম ভাষা বলা হয় সেটারও একটা আমরা শিখি সোশ্যালাইজেশন প্রসেসের সময়, তাই তো? তো উত্তরটা কিন্তু অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ।
So which of the following things is normally learned during socialization process? সবকটি মানে রোলস আমরা শিখছি, যেটা আমরা প্লে করছি আমাদের জীবনে, বিভিন্ন কালচার জানছি এবং আমরা অনেক রকম ভাষা আমাদের চারপাশের মানুষজনের থেকে শিখছি। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 18। Individuals who have not been socialized in the same way as the majority of people are often considered by their society to be is called mentally ill, abnormal or odd, deviant, all of the above। যেই ব্যক্তিরা সোশ্যালাইজ করতে পারে না মেজরিটি অফ মানে বেশিরভাগ মানুষের মতো, তারা নিজেদেরকে সোশ্যালাইজ করতে পারে না। তাদেরকে কেন করতে পারে না? তারা সমাজ তাদেরকে কিভাবে কনসিডার করে? তারা মানসিকভাবে অসুস্থ, তারা একটু অ্যাবনর্মাল বলবো না ঠিক, তারা একটু অড, নট লাইক এভরিওয়ান, তারা একটু আলাদা। ডেভিয়েন্ট, তারা একটু পথভ্রষ্ট হতে পারে। ডেভিয়েন্ট, তারা একটু অন্য রকম। অল অফ দ্য অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার ইজ অল অফ দ্য অ্যাবাভ, যে কোনো একটা হতে পারে। নেক্সট 19 নম্বর, when does socialization begin? সামাজিকীকরণ কখন শুরু হয়? At the time when an individual is conceived or within the first few weeks following conception, অর্থাৎ যে টাইম পিরিয়ডটা আছে কনসেপশনের, সেই ফার্স্ট ফিউ উইকস বা যখন গর্ভধারণ হয় বা গর্ভধারণের কিছু সপ্তাহ পরে বলছে সামাজিকরণ শুরু হয়। This is incorrect. পরেরটা, at birth or shortly thereafter, ওকে, জন্মের সময় বা জন্মের পর থেকে। নেক্সট, অন এন্টারিং নার্সারি স্কুল অর কিন্ডারগার্টেন, একদম যখন নার্সারি স্কুলে একটি শিশু ভর্তি হচ্ছে তখন থেকে তার সামাজিকীকরণ শুরু হচ্ছে। তারপর when children reach puberty and are able to understand the reasons for society's rule, অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, যেখানে হচ্ছে বয়ঃসন্ধিকাল, যখন একটি শিশু পৌঁছায় তখন সে অনেক কিছু কারণ জানতে পারে এবং সমাজের কিছু নিয়ম জানতে পারে, সেই সময়টা সোশ্যালাইজেশন বিগিন হয়। তো কারেক্ট আনসার এক্ষেত্রে অপশন বি, কারণ বার্থের সময় কিন্তু বার্থের কিছুদিন পর থেকেও বা বার্থের সময়ের পর থেকেই পেরেন্টস, বাবা মা বলো বা আত্মীয় স্বজন, সবাই কিন্তু বাচ্চাটার সাথে কথা বলে এবং বাচ্চাটাও সেরকমভাবে রেসপন্স করতে পারবে না, জেস্টার্সে হাত পা নাড়িয়ে একটু হেসে, সেও কিন্তু আস্তে আস্তে শুরু করে। তো ভাষারও একটা শুরু হয়ে যায়, ভাষার ব্যবহার বাবা মার দিক থেকে শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ কিন্তু শুরু হয়ে যায় অ্যাট বার্থ, জন্মের সময়, বা শর্টলি দেয়ার আফটার বা কিছুদিন পর থেকে। কোয়েশ্চেন নাম্বার 20, which one of the following are secondary agents of socialization? সেকেন্ডারি এজেন্টস সামাজিকীকরণের কোনগুলো? একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি এখানে লিখছি আমি, সোশ্যালাইজেশনের একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে সবার প্রথমেই আসছে ফ্যামিলি, সেকেন্ডারির মধ্যে নেইবারহুড, স্কুল। ফ্যামিলির মধ্যে অবশ্যই রিলেটিভ পড়বে, ওকে, আমি লিখছি না এখানে। তো এখানে ফ্যামিলি অ্যান্ড নেবারহুড প্রথম অপশন, তো অবশ্যই নেবারহুড সেকেন্ড আর ফ্যামিলি প্রাইমারি, তো এটা হবে না। ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস, এটা প্রাইমারি, এটাও হবে না। স্কুল অ্যান্ড নেবারহুড, ইয়েস। স্কুল অ্যান্ড ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স আবার নো। সো কারেক্ট আনসার ইজ অপশন সি, স্কুল অ্যান্ড নেবারহুড। Question number 21, the most intense and crucial socialization takes place, সবথেকে গুরুত্বপূর্ণ সময় যেটা সোশ্যালাইজেশনের সামাজিকীকরণের, সেটি কোন সময়টা? থ্রুআউট দ্য লাইফ অফ আ পারসন, সারা জীবন ধরে, ডিউরিং অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকালে, প্রাক বাল্যকালে, কিংবা অ্যাডাল্ট হতে, কোনটা? খুব সহজ, অবশ্যই অপশন সি, ডিউরিং আর্লি চাইল্ডহুড, অর্থাৎ কোন সময়টা? 2 থেকে 6 বছরের যে সময়টা, সেই সময়টাই কিন্তু সব থেকে ক্রুশিয়াল পিরিয়ড অফ সোশ্যালাইজেশন, সব থেকে গুরুত্বপূর্ণ সময় সামাজিকীকরণের, কারণ এই সময় কিন্তু বাচ্চা ফ্যামিলি থেকে বাইরের জগতে আস্তে আস্তে আসা শুরু করে। কোয়েশ্চেন নাম্বার 22, ডেফিসিটস ইন এমপ্যাথিক ক্যাপাসিটি মে মেক বিহেভিয়ার, যদি কারোর সহমর্মিতা কম থাকে, একটা সিম্প্যাথি একটা এমপ্যাথি। সিম্প্যাথি মানে
সহানুভূতি, এমপ্যাথি মানে সহমর্মিতা। সহমর্মিতার মাধ্যমে একটি মানুষ অন্যের দুঃখটা যেমন বুঝতে পারে, আর কি করতে পারে, অন্যের জায়গায় নিজেকে রেখে সে বিচার করতে পারে, অর্থাৎ জাস্ট পুটিং oneself in someone's shoes. So that is empathy. So এই empathy যদি কম থাকে তাহলে সেটা বিহেভিয়ারের মধ্যে কি দেখা যায়? অ্যান্টি সোশ্যাল, ওবিডিয়েন্ট, প্রো সোশ্যাল, হার্মলেস। অবশ্যই উত্তরটা অ্যান্টি সোশ্যাল, অর্থাৎ কারোর কোনো ক্ষতি হয়ে গেলেও সেখানে কোনো রকম আফসোস বা দুঃখ ফিলিংস থাকে না, দ্যাট ইজ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। Question number 23. A teacher can develop social values among students by, একজন শিক্ষক কিভাবে সামাজিক যে মূল্যবোধ সেগুলি স্টুডেন্টসদেরকে শেখাবে? অপশন এ, টেলিং দেম অ্যাবাউট গ্রেট পিপল, শুধুমাত্র কত বড় বড় ব্যক্তিদের ব্যাপারে, ব্যক্তিত্বদের ব্যাপারে কথা বলে, গল্প করে। ডেভেলপিং আ সেন্স অফ ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন সম্বন্ধে সেন্স জাগিয়ে। বিহেভিং আইডিয়ালি বা টেলিং দেম গুড স্টোরিজ, নাকি ভালো ভালো গল্প পড়ে। তো দেখো এখানে যেই অপশনগুলো আছে সব থেকে যেটা কারেক্ট অপশন সেটা হচ্ছে বিহেভিং আইডিয়ালি। আমরা জানি আদর্শ শিক্ষক, আদর্শ শিক্ষক। এবার শিক্ষক যদি আদর্শ না হয়, তার যদি ভ্যালু সিস্টেম তার বিহেভিয়ারে প্রকাশ না পায়, সেক্ষেত্রে কিন্তু ছাত্রদের মধ্যে কোনো রকমেই এই সোশ্যাল ভ্যালুস ডেভেলপ করা সম্ভব নয়। সুতরাং টিচারের ব্যবহারটা সবার আগে গুরুত্বপূর্ণ। সো বিহেভিং আইডিয়ালি। Question number 24. The concept of dash was introduced by Alfred Adler. কোন ধারণা অ্যালফ্রেড অ্যাডলার সাহেব ইন্ট্রোডিউস করেছিলেন? ইডিপাস কমপ্লেক্স, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, মেন্টাল হেলথ, মেন্টাল ইলনেস। এই চারটির মধ্যে কোনটা? আমরা জানি অ্যালফ্রেড অ্যাডলার কোনো একটি কমপ্লেক্সের উনি স্রষ্টাকর্তা বলেছিলেন, উনি কোনো একটা কমপ্লেক্সের ব্যাপারে বলেছিলেন। তো কোন কমপ্লেক্সটা, কোন ধারণা? আনসার ইজ ইনফেরিয়রিটি কমপ্লেক্স। উনি ইনফেরিয়রিটি কমপ্লেক্স এবং সুপিরিয়রিটি কমপ্লেক্সের ব্যাপারে প্রথম আলোচনা করেছিলেন, এই দুটো ধারণা দিয়েছিলেন। সো ওকে। আর যদি আসে ইডিপাস কমপ্লেক্স বা ইলেকট্রা কমপ্লেক্স, ইডিপাস বা ইলেকট্রা কমপ্লেক্স, এই ধারণাগুলো কে দিয়েছেন? এই ধারণাগুলো দিয়েছেন সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড। ওকে। এখানে ইডিপাস কমপ্লেক্স আর ইলেকট্রা কমপ্লেক্স কি? একটা জেলাসি। ইডিপাসটা হয় ছেলেদের ক্ষেত্রে, যেখানে ইডিপাস বাবার প্রতি জেলাস এবং মায়ের প্রতি অ্যাট্রাক্টেড। ইলেকট্রাটা ঠিক উল্টো, বাবার প্রতি অ্যাট্রাক্টেড, মায়ের প্রতি জেলাস। সো দিস ইজ দ্য কমপ্লেক্স। এটি সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন এবং অ্যালফ্রেড অ্যাডলার যে কনসেপ্টের কথা বলেছে সেটা হচ্ছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স। আশা করি বুঝতে পারছো। 25. Now last question of the day. Who said guided discovery learning is more beneficial for students? Who said guided discovery learning is more beneficial for students? Options: Vygotsky, Kohler, Dewey, Piaget. নাও গাইডেড ডিসকভারি লার্নিং, যখন গাইডেড এই টার্মটা অ্যাড হচ্ছে ডিসকভারি লার্নিং এর সাথে, সেটি কিন্তু একটি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। সেটি কিসের? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। ওকে, বা কনস্ট্রাকটিভিস্ট থট। ওকে। সো যখন এটা আসছে তখন কারেক্ট আনসার কিন্তু পিয়াজে। কিন্তু শুধু যদি ডিসকভারি লার্নিং বলে তাহলে কিন্তু ব্রুনার, মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ব্রুনার হবে। যদি গাইডেড ডিসকভারি লার্নিং হয় তাহলে পিয়াজে হবে। তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট। আশা করি তোমরা উপকৃত হবে কিছুটা হলেও। এগুলো প্লিজ তোমরা নোট ডাউন করে রাখবে, তোমাদের পরবর্তীকালে অবশ্যই এগুলো হেল্প করবে। আর আরেকবার বলে রাখি, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, subscribe the channel for more videos and share the video as much as possible. নিজে পড়ো, অপরকেও সাহায্য করো। Thank you so much for the class today.